ওকে। বিসমিল্লাহির রহমানির রাহিম। আশা করছি সবাই ভালো আছেন। জাপানে থাকার সুবাদে আমার জাপানের বেশ কিছু প্রিফেকচারে ঘোরার সুযোগ হয়েছিল। তার মধ্যে অন্যতম দুইটা প্রিফেকচার বা দুইটা প্লেসের কথা বলবো। একটা হচ্ছে হিরোশিমা, আর একটা হচ্ছে নাগাসাকি। তো আপনারা সবাই জানেন যে এই দুইটা খুবই পরিচিত আমাদের জন্য, কারণ এই হিরোশিমা এবং নাগাসাকিতে দুইটা বোম ফেলা হয়েছিল, লিটল বয় আর ফ্যাট ম্যান। তো আমি যখন টোকিও থেকে আমি যখন টোকিও থেকে হিরোশিমাতে গেলাম, আমি অবাক হয়ে গেছি যে এত আধুনিক, এত 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 লেটেস্ট সব ইনস্ট্রুমেন্ট, এবং আপনি বুঝতেই পারবেন না যে এখানে কোন একটা সময়ে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল। তারপরে আমি নাগাসাকিতে যখন গেলাম, আমি ভীষণ অবাক হয়েছি। ওরা নাগাসাকি এত চমৎকার একটা শহর, এবং টাম দিয়ে, যেটা টাম বলে, অনেকটা মেট্রোর মতো কিন্তু রাস্তার উপরে, এত চমৎকার ভাবে ওরা ডেকোরেট করছে যে আসলে আমি অবাক হয়েছি যে এখানে আসলে যে বোম ফেলা হয়েছিল কোনো একটা সময়ে, আমি মিউজিয়ামে না গেলে এটা বিশ্বাসই করতে পারতাম না। তো আমার তখন একটা ব্যাপার মনে হলো, এটা, আমার যে ছবিটা দেখছেন এটা হচ্ছে নাগাসাকিতে। নাগাসাকিতে আমি ওই সময়ে আসলে এটা চমৎকার একটি স্কাল্পচার, এর সামনে দু একটা ছবি তুলেছিলাম। তো সবচেয়ে যে ইম্পর্টেন্ট বিষয়টা আমি ওখান থেকে লার্নিং করলাম সেটা হচ্ছে, যে কোনো, ওরা যে কাজটাই করে না কেন, জাপানিজরা ওরা অনেক সিরিয়াস থাকে এবং শুরুতেই একটা ভালো একটা পরিকল্পনা করে নেয় যে কিভাবে এগোতে হবে। যেই সমস্যাটা আমাদের বাংলাদেশি বা বাঙালিদের মধ্যে অনেক বেশি প্রকট, আমরা কোনো একটা কাজ খুব পরিকল্পনা মাফিক করি না। তো একটা কথাই আছে কিন্তু, যে একটা ভালো পরিকল্পনা আপনার কাজের অর্ধেক সলভ করে দেয়। তো ওকে। তো এই ইস্যুটা গেল, যে এই হিরোশিমা এবং নাগাসাকি আমাকে খুবই খুবই অবাক করেছিল। তাদের যে স্কাল্পে, যে রাস্তাঘাট, যে বিল্ডিং, যে সিস্টেম, ওভারঅল আমি অবাক হয়েছি যে আসলে মনেই হয়নি যে এখানে লিটল বয় এবং ফ্যাটম্যান বোম ফেলা হয়েছিল। তো আমার জাপানে একটা গার্লফ্রেন্ড ছিল, উম তাকিসান নাম। হুম। খুবই চমৎকার একটা মেয়ে, আপনি বান্ধবীও বলতে পারেন, খুবই চমৎকার। তো আমি যখন ওর সাথে ঘুরতাম বা যখন হচ্ছে ক্লাসে বাইরে দেখা হতো, তখন ওর যে অ্যাপ্রোচটা আমি দেখতাম খুবই গোছানো। তো আমি নর্মালি আমি চাইনিজ অনেকের সাথে মিশেছি, ওদের সাথে মেশার পরে আমার যেটা মনে হয়েছে, চাইনিজদের খাবার এবং তাদের কিছুটা অগোছানো, অগোছালো। তো এই অগোছালো চাইনিজ, অপরদিকে জাপানিজ যে এত বেশি গোছানো, যেটা আমাকে সত্যি মুগ্ধ করেছে। তো আজকে আর সেই আমার বান্ধবীর ডিটেলসে যাচ্ছি না, বাট মূল ব্যাপারটা হচ্ছে, আপনি যদি গোছানো থাকেন এবং আপনার যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে অবশ্যই সবকিছু সম্ভব। তো আজকে আমি মূলত যে টপিকটা নিয়ে কথা বলবো, সেই টপিকটা হলো, আমি 7 দিনের মধ্যে আমার একটা রিসার্চ পেপার লেখার প্রয়োজন। তো আমি কিভাবে এই 7 দিনের মধ্যে একটা পেপার লিখতে পারি, এটা হচ্ছে একটা মেইন চ্যালেঞ্জ আমাদের জন্য। তো 7 দিনে কি আদৌ লেখা সম্ভব, বা 7 দিনে লিখলে কিভাবে লিখবো? অনেক ব্যাপার, অনেক ফ্যাক্টর আমাদের মাঝে, যারা আমরা নতুন, কাজ করছে। বাট ট্রাস্ট মি, আপনার যদি সেই লেভেলের ইচ্ছা শক্তি থাকে, হয়তো বা আপনি 7 দিনের জায়গায় 10 দিন বা 15 দিন বা 20 দিন বা 1 মাস, বাট আপনার যদি মোটামুটি একটা ইফিসিয়েন্সি থাকে, হোপফুলি এটা 7 থেকে 10 দিনে অনেকটাই কাভার করা সম্ভব। তো আমি কিভাবে 7 দিনে লিখেছি, যেহেতু আমার প্রিভিয়াস কিছু অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতার বেসিসে আমি আসলে 7 থেকে 10 দিনের মধ্যে এটা করতে সক্ষম হয়েছি। বাট আমার মনে হয় যারা একেবারে নতুন, তাদের আরেকটু বেশি সময় লাগতে পারে। তো আজকে আমি আমার গল্পটাই বলবো, কিভাবে 7 দিনের মধ্যে আমি এটা শেষ করলাম বা শেষ করতে যাচ্ছি। তো শুরুতেই, রিসার্চ অনেক বোরিং একটা ব্যাপার, রিসার্চ অনেক কঠিন একটা ব্যাপার। এটা সাধারণ মানুষের কাজ না, এটা শুধুমাত্র যারা বিশ্ববিদ্যালয় টিচার তারাই করবেন, এই ধরনের একটা ধারণা আমাদের মধ্যে আছে, বা অনেকেই, অনেক টিচারই এই ধরনের একটা ধারণা ক্রিয়েট করতে চায় যে এটা আসলে সবার জন্য না। বিষয়টা আসলে মোটেই তাও না। মানে বিষয়টা এমন যে আপনার মধ্যে যদি সত্যি জানার আগ্রহ থাকে, আপনার মধ্যে যদি সত্যি চেষ্টা থাকে, তাহলে অবশ্যই রিসার্চ করা আপনার জন্য সম্ভব। এটা আহামরি কোনো কিছুই না। সো এটা যে সম্ভব, এটা যে সহজ, আমরা সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলার চেষ্টা করব। শুরুতেই মনে করেন আমি আপনাকে গাইড করছি। আপনাকে কিভাবে গাইড করছি, যে আপনার একটা রিসার্চ পেপার 7 দিন বা 10 দিনের মধ্যে লেখার দরকার। ইভেন আপনি 1 মাসই সর্বোচ্চ টাইম নিলেন, যদি আপনি একবারেই নতুন হন।
ইটস ওকে। আমি আপনার আপনার হয়েই কথা বলছি যে আপনি মোটামুটি আহ, নতুন, আপনি একটা রিসার্চ পেপার লিখবেন, কিভাবে কি করবেন। প্রথম যে কাজটা হবে, প্রথম যে কাজটা আপনার হবে সেটা হচ্ছে যে আপনার যে এরিয়া, ফর এক্সাম্পল আপনি ফাইন্যান্স নিয়ে লিখতে চান, আপনি ফাইন্যান্সে পড়েন, আরেকজন এগ্রিকালচারে পড়ে, আরেকজন মেডিকেলে পড়ে, আরেকজন ইঞ্জিনিয়ারিং এ, হ্যাঁ, আরেকজন হয়তো ফিজিক্সে, কেমিস্ট্রিতে, বায়োলজিতে। সো প্রত্যেকের জন্যই আলাদা আলাদা রিসার্চ পেপারের ধরনটা আলাদা, এক একজনের এক এক টাইপের। মোরললেস সেম, বেসিকটা সেম, বাট টাইপ তো আলাদা। একজন মেডিকেলের তার এক ধরনের চিন্তা ভাবনা, আর একজন হচ্ছে সোশ্যাল সায়েন্সের তার একরকম চিন্তা ভাবনা, দুইটা ডিফারেন্ট ইস্যু। তো প্রথম যে ব্যাপারটা, আপনার প্রথম যে কাজটা, আপনার রিলেটেড 4-5টা রিসার্চ পেপার ডাউনলোড করা। ডাউনলোড কোথা থেকে করবেন? খুব সিম্পল। গুগল স্কলার থেকে করতে পারেন, রিসার্চ গেট থেকে করতে পারেন। আপনি ডাউনলোড করে নিলেন 4-5টা। এই 4-5টা রিসার্চ পেপার থেকে আপনার যেটা পছন্দ বা আপনার মনে হয়েছে আমি এটা, আমার ভালো লেগেছে, আমি এই টাইপের লিখবো বা এরকম হলে ইটস ওকে, আপনি তখন চিন্তা করলেন বা দেখলেন যে ওই রিসার্চ পেপারটা আসলে কিভাবে অর্গানাইজ করেছে। তো তখনই আমার মাথায় আসবে, যখন আপনি ওই পেপারটা দেখবেন তখন আপনার মাথায় আসবে বা আপনি দেখতে পাবেন শুরুতেই হয়তো বা অ্যাবস্ট্রাক্ট দিয়েছে, যেটা একটা সামারি, মূল পেপারে কি আছে। তারপরে আপনি দেখবেন ইন্ট্রোডাকশন দিয়েছে 1 নম্বরে। এটা মোর অললেস সেম, সেম সব পেপারেই শুরুতে অ্যাবস্ট্রাক্ট থাকে, এটা সেম। তারপরে ইন্ট্রোডাকশন থাকে, আপনি তারপরে আরেকটু এগুলেন যে আর কি কি থাকে, আর কি কি থাকে দেখি। আপনি দেখলেন যে ম্যাথডস থাকে বা ম্যাথোডোলজি থাকে, কোন ওয়েতে আপনি এই রিসার্চটা কন্ডাক্ট করেছেন, আপনি 2টা পেয়ে গেলেন। বাহ, তাহলে এই 2টা টাইটেল অনেকটা গরুর রচনার মতো, কি কি থাকে। এরপরে 3 নম্বরে যেটা আপনি দেখতে পাবেন সেটা হচ্ছে রেজাল্ট, অর্থাৎ আপনি আপনার মেথড বা মেথোডোলজি ইউজ করে আপনি একটা রেজাল্ট পেয়েছেন, সেই রেজাল্টটা কি কি সেটার একটা ব্যাখ্যা। তো আমরা 3টা পেলাম: ইন্ট্রোডাকশন, মেথোডোলজি বা মেথডস, 3 নম্বর রেজাল্ট। ইটস ওকে। 4 নম্বর যেটা, ডিসকাশন। আপনি যে রেজাল্টটা পেয়েছেন, রেজাল্টটা আসলে কি মিন করছে। রেজাল্ট 5 পাওয়া গেল, এই 5-এর অর্থ কি? 5 সংখ্যা, নাকি 5%, নাকি এই 5 দ্বারা 100 জনে 5 জন ইলিটারেট, কোনটা বোঝাচ্ছে? সো আপনার তার একটা ব্যাখ্যা দিতে হবে আপনার রেজাল্টের, সেটা হচ্ছে ডিসকাশন। ওকে। 5 নম্বরে হচ্ছে কনক্লুশন, এবং একবারে শেষে অ্যাপেন্ডিক্স আছে বা যেগুলো আছে এগুলো খুব সিম্পল জিনিস, এগুলো রেফারেন্স আছে 6-এ, এগুলো খুব সাধারণ জিনিস, এগুলো আমরা পরে শিখবো। সো 5টা: ইন্ট্রোডাকশন, মেথডস, রেজাল্ট, ইন্ট্রোডাকশন, মেথডস, তারপরে হচ্ছে রেজাল্ট, ডিসকাশন, কনক্লুশন। এই 5টা জিনিস একটা রিসার্চ পেপারে লাগে। তো ওকে, তো আপনি এই শিওর হয়ে গেলেন যে হ্যাঁ, এই 5টা জিনিসই আমাকে শুরুতে এনশিওর করতে হবে যে আমার এই 5টা জিনিস আছে কিনা। তো আমাদের ক্ষেত্রে আপনারা যারা প্রথম 4টা ক্লাস করেছেন, আমার বিশ্বাস তারা সবাই জানেন আমি একটা রিসার্চ প্রপোজাল রেডি করেছিলাম আপনাদের সামনে। এবং হোপফুলি যারা 4টা ক্লাস, আগের 4টা দেখেননি, আমি তাদেরকে রিকোয়েস্ট করবো যে আগের 4টা ক্লাস দেখে ফেলবেন। আপনার জন্য দুধ ভাত হয়ে যাবে একটা পেপার লেখা। আজকের ক্লাসে সেটা বুঝতে পারবেন, ক্লাসে শেষ পর্যন্ত যদি থাকেন ডেফিনেটলি বুঝতে পারবেন যে কিভাবে এটাকে দুধ ভাত আমরা বানাবো। তো ওকে, তো আমরা একটা প্রপোজাল, এখন আপনি যদি বলেন আজকে ক্লাসে যে আমি স্যার রিসার্চ প্রপোজাল কি সেটা জানি না, এই ক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করবো, আমার 4টা ক্লাস দেওয়া আছে ইউটিউবে। ইউটিউব লিঙ্কও ইনফ্যাক্ট আপনারা সবাই জানেন যে বাংলায় রিসার্চ, MDRM, বাংলায় রিসার্চ দিয়ে সার্চ দিলে ইনফ্যাক্ট আপনি পাবেন। আমি দেখিয়ে দিব ইনফ্যাক্ট। দেখি আমরা ইউটিউবে গিয়ে একটু জাস্ট 10 সেকেন্ড সময় বেশি লাগবে হোপফুলি। ওকে, তো যারা প্রথম 4টা ক্লাস করেনি তারা অবশ্যই এই 4টা ক্লাস দেখে নেবেন, হোপফুলি এটা আপনার গবেষণাকে আরো ইজি করবে। তো আমরা যেটা এতক্ষণ পর্যন্ত বুঝতে পারলাম যে আমাদের একটা রিসার্চ প্রপোজাল আমরা লিখে ফেলছিলাম, যারা আমার সাথে ক্লাস করেছেন তারা সবাই জানেন। তো এতটুকু পর্যন্ত ইটস ওকে যে ভাইয়া
আমি রিসার্চ প্রপোজাল অন্তত রেডি করছি। এটা কিছুই না, প্রবলেম আইডেন্টিফিকেশন, স্টেটমেন্ট, রিসার্চ কোয়েশ্চেন, রিসার্চ অবজেক্টিভ। আমি কয়েকটা হাইপোথিসিস দিয়েছিলাম, অনুমান করেছিলাম, লিটারেচার রিভিউ নিয়েছিলাম, রিসার্চ গ্যাপ বের করেছিলাম, রিসার্চ ডিজাইন এবং মেথোডোলজি কিছুটা কিছুটা আমি রেডি করেছিলাম, স্যাম্পলিং অ্যান্ড ডেটা কালেকশন কিছুটা করেছিলাম, আমি খুব বেশি বলবো না। তো এখানে ইনফ্যাক্ট আমি রিসার্চ মেথোডোলজি নিয়েও কথা বলবো, আমি যাব, বাট আজকের ক্লাসটা আমি করব মোটামুটি কিভাবে আমি এগুতে পারি 7 দিনের মধ্যে। তো এই রিসার্চ প্রপোজালটা যখন আমি রেডি করেছি, আমার কাজটা কিন্তু 50% হয়ে গিয়েছে। তো এরপরে আমার প্রথম ব্যাপারটা আসে যে ইন্ট্রোডাকশনটা লেখা। এখন ইন্ট্রোডাকশন লেখার জন্য আমার আসলে খুব বেশি আহামরি কিছুই করার নাই। দেখেন আমি কিভাবে কি করি। তার আগে আমি কয়েকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি। আমরা যখন এই রিসার্চ পেপারটা দেখলাম, আমরা ইন্ট্রোডাকশন পেয়েছি, ওকে, আমি ইন্ট্রোডাকশনটা খুব ইজিলি লিখে ফেলতে পারবো এবং সেটা ফ্যান্টাস্টিক ওয়েতে। সেকেন্ড যেটা মেথড, এখন আমি মেথডটা কিভাবে লিখবো বা মেথডটা কি। আমাদের রিসার্চ প্রপোজালে আমি ধরে নিয়েছিলাম যে আমার রিসার্চের মেথোডোলজি, যেটা ধরে নিয়েছিলাম রিসার্চ ডিজাইন এবং মেথোডোলজি, আমি কিছু ভেরিয়েবল নিয়েছিলাম, ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট, এগুলো নিয়ে আমরা অবশ্যই কথা বলবো, বিস্তর আলোচনা হবে ডেফিনেটলি। ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো কি, আমার মডেলটা কেমন হবে, এটাও ডেফিনেটলি আমি ডিসকাস করব। বাট ওভারঅল মোটামুটি আমি একটা আইডিয়া নিয়েছিলাম। সো এটা আমার ম্যাথোডোলজি। এরপরে আসি, তাহলে এই এই ম্যাথোডোলজির উপরে ভিত্তি করে আমি ম্যাথোডোলজি চ্যাপ্টারটা লিখে ফেলতে পারবো এবং তারপরে ডিসকাশন, এই ম্যাথোডোলজির যে রেজাল্ট গুলো আসবে সেখান থেকে বেস করে আমি ডিসকাশন লিখবো। তো এখন আমরা যে কাজটা করতে পারি, আমরা সরাসরি অ্যাপ্লিকেশনে যাওয়ার চেষ্টা করি, চলেন যে কিভাবে আমরা আসলে ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করি, কিভাবে আমরা আসলে ইন্ট্রোডাকশনটা লিখতে পারি। প্রথম কাজ আমাদের ইন্ট্রোডাকশনটা লেখা। ওকে, তো ফার্স্টেই যে কাজটা আমি করব খুব সিম্পল। আচ্ছা, তার আগে আমি আরেকটা জিনিস একটু আপনাদের সাথে শেয়ার করি, কিছু চমৎকার জিনিস শেয়ার করলে যেটা হয় আপনাদের কনফিডেন্সটা বাড়ে। সেটা হচ্ছে একটা ইন্ট্রোডাকশনে কি থাকে। আমরা যখন এই ইন্ট্রোডাকশনটা দেখলাম অনেক কঠিন কঠিন ওয়ার্ড, অনেক টাফ একটা কিছু লাগছে যে না, পড়ে বুঝতে পারছি না, রিয়েলি টাফ। নতুন একটা স্টুডেন্ট বা যারা একবারে নতুন তাদের জন্য আমি বলবো না এটা খুব ইজি, টাফ, বাট এই টাফটাকে জয় করাই তো আমাদের কাজ, তাই না? তো এই টাফটাকে কিভাবে জয় করতে পারি, এখন আসবে টাফটাকে কিভাবে আমরা জয় করতে পারি। চলে, প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন নিয়ে আমাদের লিখতে হবে। প্রথম আমি একটা ব্যাপার পেলাম যে ইন্ট্রোডাকশন লিখতে হবে। ওকে, তো আমি একটু ইন্ট্রোডাকশনটা সার্চ দেই। ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশনের একবার লাস্টে বইয়ের শেষে আমি ইন্ট্রোডাকশনে কি কি আসে সেটা দিয়েছি, ইস চ্যাপ্টার অফ আ রিসার্চ পেপার থিসিস। তো এখানে এই সবগুলো পার্টি আছে, রাইটিং ইচ চ্যাপ্টার, অ্যাবস্ট্রাক্টে কি লিখতে হবে, ইন্ট্রোডাকশন, লিটারেচার রিভিউ, মেথোডোলজি, রেজাল্ট, ডিসকাশন, কনক্লুশন অ্যান্ড রিকমেন্ডেশন, এবং আরো কিছু যদি কখনো প্রয়োজন হয় সেটাও আমরা দেখবো কিভাবে লেখা যায়। তো প্রথমেই ইন্ট্রোডাকশনটা যখন আমি লিখতে যাব, আমার কিন্তু অবশ্যই জানতে হবে ইন্ট্রোডাকশনে আসলে কি কি আসে। এটা আমার ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন নিয়ে আমাদের বিস্তর আলোচনা আছে, আমি অবশ্যই সেই আলোচনাতে এখন যাব না। আহ, সেই আলোচনাতে আমি আমি কথা বলছি, ইটস গুড এনাফ। আমার মনে হয় আমার কথাটাই যথেষ্ট যদি আপনি সিরিয়াসলি শোনেন। সো ইন্ট্রোডাকশনে কি কি থাকে এটা আবশ্যিক, সেটা নিয়ে আমাদের প্রবলেম স্টেটমেন্ট 3 নম্বরে, লিটারেচার রিভিউ 4 নম্বরে, 6 নম্বরে রিসার্চ গ্যাপ বা কোয়েশ্চেন। ওকে, তো প্রথমেই ইন্ট্রোডাকশনের যদি কি কি থাকে সেটা আমরা জানি, তাহলে আমরা খুব ইজিলি লিখে ফেলতে পারবো। এখন ইন্ট্রোডাকশন কি সবার জন্য এক হয়? ইন্ট্রোডাকশন কি সবাই একই রকম লাগে? ব্যাপারটা মোটেও তা না। মাস্টার্সের জন্য একরকম ইন্ট্রোডাকশন প্রফেসররা পছন্দ করে, পিএইচডির জন্য একরকম, বাট মোর অর লেস সেম। এখন ইন্ট্রোডাকশনের মধ্যে অনেক প্রফেসর চায় যে লিটারেচার রিভিউটা থাকুক, ইন্ট্রোডাকশনটাকে বাড়াতে চায় না। আবার অনেকেই চায় যে লিটারেচার রিভিউ আলাদা একটা চ্যাপ্টার থাকবে। তো হোপফুলি বুঝতে পারছেন যারা আমার আগে ক্লাসগুলো করেছেন যে লিটারেচার রিভিউ কি। তো আমার যখন আমি মাস্টার্স করলাম, আমার প্রফেসর ছিল প্রফেসর koji কোতানি, উনি চমৎকার একজন পার্সোনালিটি সম্পন্ন মানুষ ছিল। তো আমি যখন ওনার কাছে বা ওনার আন্ডারে উনি আমার সুপারভাইজার ছিল যখন,
তো উনি আমাকে সবসময়ই বলতো যে বেশি লেখাটা আসলে ক্রিয়েটিভিটি না, বরং ক্রিয়েটিভিটি হচ্ছে ওইটা যে তুমি কম লেখার মাধ্যমে বেশি বিষয়গুলোকে ফুটিয়ে তুলতে পারো। হ্যাঁ, মিনিমাম ইনপুট ম্যাক্সিমাম আউটপুট। সো এটা খুব ইফিসিয়েন্ট একটা ব্যাপার। আপনি যত কম কথায় যত বেশি লিখতে পারেন, বেশি জিনিস বোঝাতে পারেন যত কম কথায়, এটা খুব ইম্পর্টেন্ট। তো ওকে, তো আমি কেন এই এই জায়গাতে বা এই চ্যাপ্টারটাতে আসলাম, একটা ইন্ট্রোডাকশনে কি কি থাকে। একটা ইন্ট্রোডাকশন তো আমরা দেখলাম যে আমি একটা ইন্ট্রোডাকশন লিখেছি, বা একটা ইন্ট্রোডাকশন, এটা রিসার্চ পেপারের ইন্ট্রোডাকশনে এই একটা প্যারাগ্রাফ, এখানে আর একটা প্যারাগ্রাফ করেছে, 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 এখানে একটা করেছে প্যারাগ্রাফ, এই যে এখানে আর একটা প্যারা করেছে। তো এই যে এতগুলো প্যারা, এটা কি গরুর রচনার মতো যা খুশি তাই লিখে দিয়ে আসবো এরকম ব্যাপারটা মোটেই না। এটা সায়েন্টিফিক্যালি আপনাকে লিখতে হবে। আপনি যখন ইন্ট্রোডাকশন লিখবেন, আপনাকে সায়েন্টিফিক্যালি প্রত্যেকটা প্যারাতে কি হবে সেটা সায়েন্টিফিক্যালি আপনাকে লিখতে হবে, বা সেটার একটা লজিক্যাল ব্যাকগ্রাউন্ড বা একটা আহ, আবশ্যিক ফ্যাক্টর আছে। শুরুতে কি হবে, ফার্স্ট প্যারাতে কি আসবে, সেকেন্ড প্যারাতে কি হবে, থার্ড প্যারাতে কি হবে। এটা অনেকটা আপনার আহ, এটা অনেকটা এটা অনেকটা ব্যাপারটা অনেকটা এমন যে আপনি স্টেপ বাই স্টেপ কিভাবে এগুতে পারেন, এটা অনেকটা সেটা আপনাকে দেখাবে। তো একটু একটু আমরা আইডিয়া জেনারেট করে আসি যে আসলে ইন্ট্রোডাকশনের প্যারাগ্রাফগুলোতে আসলে কি থাকে বা কিভাবে লিখতে হয়। ইন্ট্রোডাকশন প্রথম প্যারাটাতে এঙ্গেজিং হুক থাকে, অর্থাৎ রিয়েল লাইফে কোনো একটা প্রবলেম, মনে করেন আপনি ফর এক্সাম্পল আপনি করছেন মেডিকেলের একটা স্টুডেন্ট কোভিডের সময়ে, একটা মেডিকেলের স্টুডেন্ট যখন কোভিড-19 কোনো একটা প্রবলেমের সলিউশন নিয়ে কথা বলছে, কোনো একটা মেডিসিন নিয়ে কথা বলছে, তখন সে কি করবে? সে যেটা করবে এঙ্গেজিং ওপেনিং, অর্থাৎ এমন কিছু দিয়ে শুরু করবে যে বর্তমানে কোভিডের কারণে সারা পৃথিবীতে অস্থিরতা এবং স্থবিরতা কাজ করছে। মানুষ তাদের কাজ ঠিকঠাক করতে পারছে না, এবং এর ফলে শুধুমাত্র অর্থনৈতিক ক্ষতি হচ্ছে না, এর ফলে একটা মানে হিউজ অ্যামাউন্ট, বা আমি যদি বলি যে ফাইন্যান্সিয়াল লসের পাশাপাশি মানুষের যে সাফারিং বা ডেথ, এটাও অনেক বেশি হয়েছে। সো যে কারণে একটা সলিউশন দরকার। এই যে এঙ্গেজিং হুক বা ওপেনিং স্পিচ, এই ব্যাপারটা ইন্ট্রোডাকশনেও অনেক প্রফেসর পছন্দ করে। তো প্রথম প্যারাগ্রাফটা আমরা রিয়েল লাইফ প্রবলেম দিয়েই শুরু করতে পারি, প্রথম প্যারাগ্রাফটা। হ্যাঁ, তো এটা আমার প্রথম প্যারাগ্রাফ। আমরা লিখবো, কি লিখবো, কিভাবে লিখবো সেটা আমি পরে বলবো। তো এটা প্রেজেন্ট টেন্সে আমরা করি। সেকেন্ড যে ব্যাপারটা, সেকেন্ড যে প্যারাগ্রাফটা, এটা আমরা লিখি রিসার্চ কনটেক্সট বা ব্যাকগ্রাউন্ড। আপনি যে রিসার্চটা করছেন, এই কোন প্রবলেমটা আপনি ফেস করে এই রিসার্চটা করছেন, অর্থাৎ আপনি কোভিড-19 এই প্রবলেমটাকে আইডেন্টিফাই করে আপনি করছেন। এই কোভিড-19 ফলে কি কি প্রবলেম ফেস করছে, কি কি প্রবলেম হচ্ছে, আহ, এর হচ্ছে কেন আর্জেন্ট এটা সলিউশন করা, তারপরে এর উদ্দেশ্য কি, আপনার রিসার্চ পেপারটা এটা সলিউশন করে আপনার কি আসলে লক্ষ্য, এই ব্যাপারগুলো এই সেকেন্ড যে রিসার্চ কনটেক্সট বা ব্যাকগ্রাউন্ড অফ রিসার্চ, এটাতে আসে সেকেন্ড প্যারাগ্রাফে। ইন্ট্রোডাকশনের ইন্ট্রোডাকশনের থার্ড প্যারাগ্রাফে আসে প্রবলেম স্টেটমেন্ট। প্রবলেম স্টেটমেন্ট অলরেডি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা যখন রিসার্চ প্রপোজাল করেছিলাম, তখন আমরা কিন্তু অলরেডি প্রবলেম স্টেটমেন্ট নিয়ে কথা বলেছি। যে প্রবলেম স্টেটমেন্ট কি, সেটা হচ্ছে প্রবলেম আইডেন্টিফাই করা, যে আপনি কোন প্রবলেমটা আইডেন্টিফাই করে এগুচ্ছেন। ইনফ্যাক্ট আমার 4টা ক্লাস যারা দেখেছেন তারা সবাই বুঝতে পারছেন। 3 নম্বর যেটা লিটারেচার রিভিউ। এখন লিটারেচার রিভিউর ক্ষেত্রে আপনাদের বলেছি লিটারেচার রিভিউটা আসলে কি। প্রিভিয়াস অনেক পেপার আপনি একত্রিত করবেন। হ্যাঁ, এখানে আমার সব বলা আছে যে 30টা পেপার আপনি বা 20টা পেপার বা 10টা পেপার একত্রিত করে আপনি ওই পেপারগুলোকে 3টা ভাগে বা 2টা ভাগে ভাগ করলেন। হয়তো বা একটা পেপার কিছু ভাগ এরকম যে তারা শুধু থিওরিটিক্যাল কথা বলেছে, কিছু পেপারে থিওরিটিক্যাল সাজেশন দিয়েছে, আর কিছু পেপারে কিছু ম্যাথমেটিক্যাল বা কিছু ডিরেক্ট সলিউশন করেছে। তাহলে দুইটা দুই টাইপের ক্যাটাগরি হয়ে গেল। অর্থাৎ আপনার প্রিভিয়াস 10টা পেপার নিলেন, লিটারেচার রিভিউ মানে আপনি যে টপিকের উপরে রিসার্চ করছেন বা রিসার্চ করতে চাচ্ছেন, ওই রিলেটেড টপিক 10টা আপনি 10টা পেপার ডাউনলোড করলেন। করার পরে আপনি দেখলেন যে 5টা পেপার আছে যারা আহ, হয়তোবা 20 বছর আগে করা হয়েছে।
আর বাকি পাঁচটা হয়তো বা রিসেন্টলি করা হয়েছে। আপনি এইভাবেও ভাগ করতে পারেন সময়ের ফ্রেমে। অথবা আপনি দেখলেন যে কিছু হচ্ছে অর্ধেক পেপার হয়তো বা এমন যে যারা হয়তো বা নতুন ফর্মুলা ইউজ করেছে, আর আগের পেপারগুলো এমন ছিল যে শুধুমাত্র থিওরিটিক্যাল গাইডলাইন দিয়েছে। হ্যাঁ, তো এমন আমি খুব টাফ কিছু বলছি না, বাট এইভাবে আপনি দুইটা ভাগে বা তিনটা ভাগে ভাগ করে নিলেন। আমি সেটাই বলেছি, সাপোজ দ্যাট ইউ কালেক্ট 30 আর্টিকেলস রিলেটেড টু ইউর থিসিস, দেন ফার্স্ট ডিভাইডেড দ্য আর্টিকেল বাই গ্রুপস অ্যাকর্ডিং টু সাম ক্রাইটেরিয়া ইউ সেট। ফর এক্সাম্পল, দ্য ক্রাইটেরিয়া কুড বি আ methodology such as you should summarize what has been done by a group of past paper by collecting the article relevant to what you do in your thesis। হ্যাঁ, এই ক্যাটাগরিরাইজ করতে হবে আপনাকে। ইউ শুড সামারাইজ হোয়াট হ্যাজ বিন ডান আ গ্রুপ অফ পাস্ট পেপার বাই কালেক্টিং দ্য আর্টিকেল রেলিভেন্ট হোয়াট ইউ ডু ইন ইউর থিসিস। ইটস ওকে, আমার না বুঝলেও হবে। যেমন এটার হচ্ছে ফর এক্সাম্পল দিয়েছি, প্রথমটার এক্সাম্পলটা অনেকটা এমন দিয়েছি, এনার্জি সেভিং বিহেভিয়ার আর অ্যানালাইজড বাই ক্রস সেকশনাল। এখন এই ক্রস সেকশনাল আপনারা হয়তো বা জানেন না কি, দরকার নাই। তারপরে হচ্ছে প্যানেল ডেটা জানেন না কি, ইটস ওকে, আমি সমস্যা নেই। বাট আপনি এইভাবে ভাগ করতে হবে। ইনফ্যাক্ট নতুন এখন যে সিস্টেম, এখন আসলে খুব বেশি এটা নিয়ে না ভাবলেও হয়। এরপরে লিটারেচার রিভিউ ভাগ করার পরে আমার আসলে আর কিছুই থাকে না, হয়ে গেল। তাহলে একটা ইন্ট্রোডাকশনে কি কি থাকে আমরা মোটামুটি বুঝতে পারলাম, যে এঙ্গেজিং একটা হুক থাকে, একটা প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফে আমার সেকেন্ড প্যারাগ্রাফে থাকে হচ্ছে রিসার্চ ব্যাকগ্রাউন্ড, থার্ড প্যারাগ্রাফে থাকে প্রবলেম স্টেটমেন্ট, এবং ফোর্থ প্যারাগ্রাফে থাকে হচ্ছে লিটারেচার রিভিউ। আমার যদি লিটারেচার রিভিউ একাধিক থাকে, সেটা আমার ফিফথ প্যারাগ্রাফে আসবে। এটা কম্পালসারি না, বাট ভালো রিসার্চের ক্ষেত্রে লিটারেচার রিভিউটা বেশি থাকাটা উচিত। তাহলে বোঝে যে আপনি গবেষণাটা ঠিকঠাক মতো করেছেন, আপনার রিসার্চটা ভালো মতো আপনি সময় দিয়েছেন, কাজ করেছেন। এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। হোপফুলি বুঝতে পেরেছেন যে একটা ইন্ট্রোডাকশনে কি কি থাকে। এখন কথা হচ্ছে, বা এখন মূল ব্যাপারটা হচ্ছে, আমাদের কিন্তু টার্গেটটা হচ্ছে প্রথমে ইন্ট্রোডাকশনটা লেখা। ওকে, তো আমি ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করব। তো ওকে, আমি এখন শুরু করব। আমার রিসার্চ প্রপোজালটা আমি কপি করব। আমার রিসার্চ প্রপোজালের খুব বেশি দরকার নেই, এই রিসার্চ প্রপোজালে এতটুকু আমি কপি করি ফার্স্টে। কপি হচ্ছে না কেন? হ্যাঁ, আচ্ছা, আমি এখান থেকে একটু কপি করার চেষ্টা করি। আচ্ছা, এটা কপি ডক্স থেকে করি। রিসার্চ প্রপোজাল। ওকে, এটা আমার রিসার্চ প্রপোজাল, আমি এটা কপি করে নিব। কপি করলাম। কপি করার পরে আমার সেকেন্ড যে কাজটা হবে, ডিপসিক, চ্যাট জিপিটি, যে কোনো একটা আমি বলবো, একটা প্রম্পট লিখবো, দিস ইজ মাই রিসার্চ প্রপোজাল। ওকে, আমি পেস্ট করে দিলাম আমার রিসার্চ প্রপোজালটা। গেল। আমার রিসার্চ প্রপোজাল যখন আমি পেস্ট করে দিলাম, এখন ব্যাপার আসবে, আমি ওকে গাইড করবো, দিস ইজ মাই রিসার্চ প্রপোজাল, শেষ। এরপর আমি বলবো, প্লিজ রাইট ইন্ট্রোডাকশন বেসড অন দিস গাইডলাইন। এই, এখন আমি আমার প্রম্পটটা ইউজ করব। কোনটা? এই যে গবেষণার হাতেখড়ি আমাদের যে বইটা ছিল, এই বইতে আমি ইন্ট্রোডাকশনের জন্য যে কাজগুলো করেছি, এইটুকু আমি কপি করে নিব। ঠিক আছে, এই জন্যই এটা আমাকে আমার কাজটা অনেক কমিয়ে দিল। তো কিভাবে কপি করব? আহ আচ্ছা, সফট কপি থেকেই নেই কপি করাটা। বইটা, ডক্সটা বের করি। ওকে, এটা গেল। তো আমি একবারে লাস্টে চলে আসব।
ওকে, চলে আসছি। তো ইন্ট্রোডাকশনের এই যে পেয়ে গেছি, তো এটা আমার ইন্ট্রোডাকশনে মোটামুটি কি কি থাকবে আমার মোটামুটি শিওর আমরা যে এই জিনিসগুলো আমার থাকতেই হবে, কম্পালসারি। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড, রিসার্চ কনটেক্সট। আচ্ছা, এর মধ্যে আমি যে কাজটা করেছি, ডেফিনেশন অ্যান্ড পারপাস। আমি ব্যাকগ্রাউন্ডে আসলে কি চাচ্ছি, আমি যেগুলো চাচ্ছি, ইন্ট্রোডিউস দ্য প্রবলেম এরিয়া, এক্সিস্টিং নলেজ অ্যান্ড স্পেসিফিক গ্যাপ, জাস্টিফাইং দ্য স্টাডি, এক্সপ্লেইন ওয়াই দ্য টপিক ম্যাটার। ঠিক আছে, আপনার যা খুশি তাই লিখলে হবে না। আপনি যদি ভাবেন যে ইন্ট্রোডাকশনের প্রথমে ব্যাকগ্রাউন্ড কনটেক্সট আমি যা খুশি তাই লিখবো, নেভার। আপনাকে সাইন্টিফিক ওয়েতেই লিখতে হবে। আপনাকে, আমি, আমার থেকে অনেক হয়তো বা ভালো লিখতে পারে, বাট আমি আমার নলেজ থেকে, আমার প্রফেসর, আমার সুপারভাইজার এবং আমি গবেষণা করে যে ব্যাপারগুলো পেয়েছি, ফার্স্ট প্যারাগ্রাফে আপনার এই বিষয়গুলোই থাকতে হবে কম্পালসারি। এর সাথে হয়তো এক দুইটা সেন্টেন্স আপনি বাড়াতে পারেন, আপনার জন্য প্রত্যেকটা সেন্টেন্সও খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, সেটা টিপস ট্রিক্স আমি বলে দিচ্ছি যে কিপ কনসাইজ, 1 থেকে 3 সেন্টেন্স ম্যাক্সিমাম, স্টেট দ্য প্রবলেম ক্লিয়ারলি, এক্সপ্লিসিটলি আইডেন্টিফাই দ্য রিসার্চ গ্যাপ, অ্যাভয়েড লিটারেচার রিভিউ অথবা সাইটেশন। হ্যাঁ, ঠিক আছে। তো আমি তাহলে কি বললাম, আমি ওকে ক্লিয়ারলি বলে দিলাম যে আসলে কি কি করতে হবে ওকে, এর পারপাসটা কি আমার এই ব্যাকগ্রাউন্ড বা শুরুর কনটেক্সটটা লেখার ক্ষেত্রে, এবং এখানে আমি কি টিপস ওকে দিচ্ছি। সেকেন্ড যে রিসার্চ কোয়েশ্চেন, এখানে আমি বলেছি দ্য সেন্ট্রাল কোয়েশ্চেন দ্য স্টাডি এইমস টু অ্যান্সার। এটা আমার রিসার্চ প্রপোজাল, যেহেতু আমি শুরুতেই দিয়ে দিলাম, সো ওরা আইডেন্টিফাই করে নেবে। এরপরে দিয়েছি স্টেট ক্লিয়ারলি অ্যান্ড প্রিসাইসলি, এনশিওর ইট ডিরেক্টলি অ্যাড্রেসিং দ্য গ্যাপ। হ্যাঁ, তার মানে এই রিসার্চ গ্যাপটা ও ক্লিয়ারলি অ্যাড্রেস করবে কোথা থেকে, আমার রিসার্চ প্রপোজাল থেকে। তো চলুন দেখি ম্যাজিকটা কিভাবে কাজ করে। এরপরে যেটা আমি দিয়েছি, আচ্ছা, এরপরে আমি যেটা দিয়েছি হাইপোথেসিস। এখানে স্টেট অনলি ইফ এম্পিরিক্যালি টেস্টেড, মেক ইট স্পেসিফিক, অফেন ফ্রেজ উই হাইপোথাইজ দ্যাট। অর্থাৎ আমরা কিভাবে সেন্টেন্সটা লিখি যে আমরা হাইপোথাইজ করেছি যে, হ্যাঁ। তারপর হচ্ছে দ্য টেস্টেবল প্রেডিকশন অ্যাবাউট দ্য এক্সপেক্টেড আউটকাম, অর্থাৎ এমন একটা আউটকাম আসবে যেটা টেস্ট করতে পারি। ঠিক আছে, আমি ক্লিয়ারলি ওকে ডিরেকশন দিচ্ছি, বা আপনারা যারা নিজেরা লিখতে চান টাইপ করে, তাদের জন্য এটা ক্লিয়ার একটা গাইডলাইন। তারপর অবজেক্টিভ, এখানে কি স্টেট দ্য প্রাইমারি গোল অফ দ্য স্টাডি, হোয়াট ইট এইম টু ডিসকভার, সলভ অর অ্যাচিভ। আমি অবজেক্টিভে লিখবো আমি কি অ্যাচিভ করতে চাই। এখানে আমি গাইডলাইন দিয়েছি ইউজ অ্যাক্টিভ ভয়েস। হ্যাঁ, অবজেক্টিভটা সবসময় অ্যাক্টিভ ভয়েসে লিখতে হয়, এবং উই এইম টু বা দিস স্টাডি ইনভেস্টিগেট, এই ধরনের ওয়ার্ডগুলো এখানে ইউজ করতে হয়। তারপরে আমি দিয়েছি ডিরেক্টলি লিঙ্ক টু দ্য রিসার্চ কোয়েশ্চেন। এই যে অবজেক্টিভটা, এই অবজেক্টিভ কিন্তু আমার রিলেটেড কিসের সাথে, সরাসরি আমার রিসার্চ কোয়েশ্চেনের সাথে এটা আমার রিলেটেড। হ্যাঁ, সো আমি রিসার্চ কোয়েশ্চেনের সাথে মিল রেখে আমার অবজেক্টিভটা যেন আমি করি। তারপরে ইনক্লুড হাইপোথিসিস হেয়ার ইফ স্টেটেড, যদি প্রয়োজন হয় এখানে হাইপোথিসিসটা ইনক্লুড করব। মেথডস তারপরের যেটা, আহ, আমি আমি এটা, সরি, এটা অ্যাবস্ট্রাক্টের কথা বলছি, হোয়াট এভার ইট ইজ। তো এইভাবে আমরা ক্লিয়ারলি আমরা বলছি যে আমরা আসলে কি দিব। তো চলুন আমরা তাহলে এটা কপি করে ফেলি। আমি যখন কপি করব, ওকে, আমার এটা কপি কিন্তু করে ফেললাম, কপি। এরপরে আসি, আমি আবার চলে যাব, ওকে, চ্যাট জিপিটিতে। তো আমি লিখেছি প্লিজ রাইট ইন্ট্রোডাকশন বেসড অন দিস গাইডলাইন। তো আমি গাইডলাইনটা পেস্ট করে দিলাম। এখন পেস্ট করে দেওয়ার পরে আমি আর একটা জিনিস বলে দিব, আরেকটা জিনিস বলে দিব, সেটা আমি পরে বলবো। ওকে, কপি করে আমি এটা দিয়ে দিলাম। এখন দেখি চ্যাট জিপিটি আসলে কি করে। চ্যাট জিপিটি বলেছে বেসড অন ইউর ডিটেইল প্রপোজাল, হ্যাঁ, অ্যান্ড স্ট্রাকচার, ইউ নিড টু ফলো হেয়ার আ ড্রাফট ইন্ট্রোডাকশন সেকশন দ্যাট অ্যালাইন উইথ টেবিল টু ইন্ট্রোডাকশন। হ্যাঁ, তার মানে আমার ডিটেল প্রপোজালটা আমি ওকে দিয়েছিলাম, এবং ড্রাফট ইন্ট্রোডাকশনের যে টেবিল টু ইন্ট্রোডাকশনটা যেটা আমরা দিয়েছি, আমার টেবিল টু ইন্ট্রোডাকশন যেটা দিয়েছি এইটার উপরে বেস করে ও ইন্ট্রোডাকশন লেখা শুরু করেছে। ঠিক আছে, তো কি লিখলো,
এঙ্গেজিং বা ওপেনিং হুক দিয়েছে, দ্য ইকোলজিক্যাল ফুটপ্রিন্ট অফ সাউথ অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া হ্যাজ সার্জ ড্রামাটিক্যালি ইন দ্য রিসেন্ট ডিকেড। কত চমৎকার ভাবে লিখছে! তো এই ও যতটুকু লিখছে এটা কিন্তু বেসড অন আমরা তাকে কি গাইডলাইন করেছি বা আমার রিসার্চ পেপারের ইন্ট্রোডাকশনে কি থাকবে, কতটুকু থাকবে, সেটার উপরে আমার গাইডলাইনের উপর বেস করে সে লিখেছে। ওকে, তারপরে রিসার্চ কনটেক্সটটা দেখেন কত চমৎকার ভাবে সে শুধু প্রয়োজনীয় কনটেক্সটটুকুই লিখেছে। তারপর প্রবলেম স্টেটমেন্ট সে আমার প্রপোজাল থেকে নিয়ে, আমার এই ইন্ট্রোডাকশনের পার্ট থেকে নিয়ে লিটারেচার রিভিউ, গ্যাপ ওয়ান, সে গ্যাপ গ্রুপ ওয়ানটাকে এইভাবে করেছে মাইক্রো লেভেল বা সার্ভে বেসড স্টাডি, অর্থাৎ যে স্টাডিগুলো সার্ভের উপরে বেস করে করা হয়েছিল, যে লিটারেচার রিভিউ সেইগুলোকে একটা গ্রুপে রাখছে। সেকেন্ড যে গ্রুপটা প্যানেল ডেটা বা কান্ট্রি লেভেল স্টাডি, অর্থাৎ প্যানেল ডেটার উপরে বেস করে সে সেকেন্ড লিটারেচার রিভিউ রাখছে। এরপরেরটা হচ্ছে রিসার্চ গ্যাপ, কোশ্চেন, হাইপোথিসিস মিলে একসাথে করে একটা প্যারাগ্রাফ লিখছে। আমরা যখন ইন্ট্রোডাকশন লিখবো, আমরা এই প্রত্যেকটা এই রকম ভাবে প্যারা করে লিখবো। ইন্ট্রোডাকশনে ফার্স্ট প্যারা, সেকেন্ড প্যারা, থার্ড প্যারা। তো মজার ব্যাপারটা কি, আমার কিন্তু ইন্ট্রোডাকশনটা হয়ে গেল। এখন আপনি বলতেই পারেন যে যেহেতু এটা চ্যাট জিপিটি থেকে নেওয়া, সো এখানে একটা প্রবলেম থাকতে পারে, সেটা হচ্ছে যে উম, এটা তো আপনার ইয়ে হলো, প্লাগেরিজম হলো। আপনি এটা কপি করলেন, বাট আপনি এটা কপি করে আপনি এটা হুবহু লিখবেন না। আপনি প্রত্যেকটা সেন্টেন্স আপনার মতো করে একটু চেঞ্জ করে লিখবেন। কারণ রিসার্চটা হচ্ছে আপনার নিজের প্রেমিকা, আপনার নিজের ভালোবাসা বা আপনার নিজের বয়ফ্রেন্ড। এটা কোনো জায়গা থেকে আপনি হুবহু লিখবেন না। আপনি একটা আইডিয়া পেলেন, আপনি এটাকে মডিফাই করে প্রত্যেকটা সেন্টেন্স আপনি একটু আপনার মতো করে একটু কম বেশি করে সেটাকে মডিফাই করলেন। হোপফুলি বুঝতে পারছেন, আপনার অনেক স্মার্ট, যেহেতু আপনার রিসার্চ পেপার করতে আসছেন। সো এতটুকু পর্যন্ত ইটস ফ্যান্টাস্টিক। তো আপনাদের আমি একটা কথা বারবার বলি, আমি কেন বলি যে আমি সব সময় যে কাজটা করি, আমি সেই কাজটা চিন্তা করি যে এটা কিভাবে সংক্ষেপে সহজে করা যায়। আমার সব সময় একটা প্ল্যান থাকে যেটা আমি যদি ভালো মতো শিখতে পারি তাহলে এই কাজটা খুব ইজিলি আমি করতে পারবো। তো আমি যখন জাপানে গবেষণাটা শিখছিলাম, তখন আমার প্রফেসর যখনই যে গাইডলাইন গুলো দিত আমি নোট করতাম, এবং সেই নোট করে করে সেগুলোকে আমি হচ্ছে একটা খুব প্রিসাইজ একটা ভার্সন করেছিলাম। এবং পরবর্তীতে সেটা আমি আরো দু একজন হচ্ছে বা যারা প্রফেসর আছে তাদের সাথে ডিসকাস করেছি, কথা বলেছি, এবং করতে করতে এটাকে একটা ফর্মে নিয়ে আসার চেষ্টা করেছি। যেমন প্রথম যে এঙ্গেজিং হুক বা প্রথম যে প্যারাগ্রাফটা, এটা কিন্তু প্রেজেন্ট টেন্সে আমাদের লিখতে হবে। এই বিষয়টা কিন্তু আমরা অনেক সময় নিজেরা যখন লিখতে যাই আমরা কিন্তু এটা ভুলে যাই যে এটা কোন টেন্সে দিতে হবে। আমার সেকেন্ড প্যারাগ্রাফটা কিন্তু প্রেজেন্ট টেন্সে দিতে হবে। এগুলো আপনাকে দিতেই হবে, মানে ইট ডাজন্ট লাইক দ্যাট যে আপনি আপনার মতো করে লিখে গেলেন গরুর রচনা, না, নেভার। আপনার সবকিছু একটা সাইন্টিফিক্যালি একটা ওয়েতে লিখতে হবে, ঠিক আছে? তারপরে আপনার থার্ড যে প্যারাগ্রাফ এটা প্রেজেন্টে লিখতে হবে। ফোর্থ যে লিটারেচার রিভিউ এটা পাস্টে লিখতে হবে। এটা আপনি প্রেজেন্টে লিখতে পারবেন না, এটা কম্পালসারি আপনাকে পাস্টে লিখতে হবে। লিটারেচার রিভিউ সেকেন্ড যেটা পাস্টে লিখতে হবে, থার্ড যেটা পাস্টে লিখতে হবে, রিসার্চ গ্যাপ যেটা এটা প্রেজেন্টে লিখতে হবে। তো দ্যাটস ওয়াই দিস বুক ইজ ইউনিক। এই বইটা ইউনিক কেন? এই বইটা আমি বলবো ইউনিক একটা বই। এটা আপনাকে শুধু শেখাবে না, বরং আপনাকে প্রপারলি গাইড করবে। আপনি বাংলাদেশে আমি আহ, প্রচুর লাইব্রেরি ঘুরছি একটা ভালো রিসার্চের বই খুঁজে পাওয়ার জন্য। আপনি খুঁজবেন, দেখবেন আপনি পাবেন না যেটা আপনাকে ওই লেভেলের হেল্পটা করে। এখন যুগ চেঞ্জ হচ্ছে, এখন আমাদের কাজটা আসলে মানে বই পড়ে শুধুমাত্র কঠিন কঠিন শব্দ শেখা না, কঠিন কঠিন ইংরেজি শেখা না, বরং আমি সবচেয়ে মিনিমাম ইনপুট দিয়ে ম্যাক্সিমাম আউটপুট পেতে পারি। আমি 7 দিনে 10 দিনে একটা পেপার লিখে সেটাকে আমি পাবলিশ করার চিন্তা করতে পারি। ঠিক আছে, অনেক কথা বলছি কারণ ইটস মাই ক্রিয়েশন। এটা আমি অনেক কষ্টে রেডি করেছি। সো এই বইটাতে এই ধরনের অনেক চমৎকার কিছু ব্যাপার আছে যেগুলোকে আপনি আপনার গবেষণাটা আসলে খুব ইজি করে দেবে। আপনার লেখাগুলো বা আপনার রিসার্চ পেপারটা খুব ইজি করে দেবে। এখন এখানে একটা প্রবলেম হয়, এখানে একটা প্রবলেমটা কোথায় হয়, এখানে কিন্তু দেখেন আমার সাইটেশন গুলো নাই। এখন সাইটেশন গুলো কি, তখন আমার দেখতে হবে আসলে সাইটেশন সম্পর্কে আপনারা অনেকেই জানেন না। চলেন আমরা একটু দেখি আমাদের বইয়ে সাইটেশনটা কি। আমি খুব ইম্পর্টেন্ট কথা বলি, আমি আননেসেসারি কথা আসলে বলতে চাচ্ছি না, খুব গুরুত্বপূর্ণ। আমি হয়তো বা আপনাকে গল্প বলছি, বাট অল দোজ স্টোরিজ আর ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ,
ওকে, সাইটেশনটা আমরা দেখি। এখন সাইটেশনের যখন আমরা আসি, সাইটেশনটা অনেকটা কি, হ্যাঁ, রেফারেন্সিং এবং সাইটেশন। একটা আর্টিকেল যখন আমরা লিখে ফেলি, আর্টিকেলের শেষে কোত্থেকে এই তথ্যগুলো পেলাম, বা যে তথ্যগুলো আমরা রিসার্চ পেপারে উল্লেখ করব সেগুলো কোত্থেকে পেলাম, তার রেফারেন্সিং লাগে, উল্লেখ করতে হয়। আর সাইটেশনটা হচ্ছে বইয়ের বা আমার রিসার্চ পেপারের মধ্যে লেখা। যেমন একটা উদাহরণ দেই, আমাদের যে আমার যে পেপারটা সেটার যদি উদাহরণ দেই, এই যে দেখেছেন না, 13, 14, 18, তারপরে হচ্ছে 16, এগুলো হচ্ছে আপনার সাইটেশন। কোনো জায়গা থেকে এই কথাগুলো ধার নেওয়া হয়েছে, বা কারো কথা নিজের ভাষায় এখানে লেখা হয়েছে। তো এটা আমরা কিন্তু চাইলে চ্যাট জিপিটির মাধ্যমেও লিখতে পারি। কিভাবে? ওই সেম, আমি আমি যেটা করেছি এটাকে আমি কপি করলাম, কপি করে আমি পেস্ট করব। পেস্ট করার পরে মনে করেন আপনি যে জার্নালে পাবলিশ করবেন, ওই জার্নালটা চাচ্ছে যে আপনার সাইটেশনটা হবে আপা স্টাইলে। এখন অনেকেই মজা হেসে ফেলবেন যে স্যার আপা স্টাইল কি, এটা একটা স্টাইল, আপা স্টাইলে সাইটেশন করার একটা স্টাইল আপা। তো আমি বলে দিলাম যে প্লিজ মেক ইট আপা স্টাইল। আচ্ছা, আপা স্টাইল কি সেটা বইয়েই আছে, আমি দেখাচ্ছি। এখানে আপনারা ডিটেলস পাবেন, আপা, এমএলএ অ্যান্ড আদার্স স্টাইল, এখানে সব বলা আছে, বাংলায় বলা আছে, খুব ইজি জিনিস। আমি খুব ডিটেলসে যাব না, কারণ বোরিং লাগবে। রিসার্চ অনেক বোরিং জিনিস, এটা বেশি ডিটেলসে গেলে বোরিং লাগবে। আপা স্টাইলে এইভাবে রিসার্চারের নাম উল্লেখ করতে হয়। প্রথমে নাম, যদি একজন হয় তাহলে তার এমডি রহমান, শেষের ওয়ার্ড এবং সাল। যদি দুইজন রিসার্চার হয় তাহলে রহমান অ্যান্ড হাসান, তারপরে সাল। যদি তিনজন রিসার্চার হয়, রহমান এটল, এবং তারপরে সাল। ঠিক আছে? তো এই যে স্টাইল, আমরা সেটাও বলে দিব যে এটা আপা স্টাইলে করো, APA। ইটস ওকে, তখন সে বলবে, সে করবে। প্লিজ মেক ইট আপা স্টাইল অ্যান্ড অ্যাড মোর সাইটেশন। এখন সাইটেশন মানে অন্যের কথাগুলো অ্যাড করতে বলতেছি, উইথ রেফারেন্স। এখন রেফারেন্স জিনিসটা কি, একটু একটু আস্তে আস্তে আমরা আগাই। এখন এটা হচ্ছে শেষে আমরা এটা বইয়ের যে আমরা যে পেপারগুলো লিখি, পেপারের মধ্যে এইভাবে থাকে, আপনারা যখন পেপার পড়বেন দেখবেন। আর এটা পেপারের শেষে রেফারেন্স থাকে, যে আমরা এই যে হাসান, রহমান এবং হাসানের কাছ থেকে 2020 সালের এই তথ্যটা লিখেছি, শেষে আমরা উল্লেখ করে দিই যেটা রহমান এবং হাসানের থেকে নেওয়া রেফারেন্সটা। হ্যাঁ, এটা এন্ড অফ দ্য আর্টিকেলে থাকে। সো হোপফুলি বুঝতে পারবেন। অনেকের হচ্ছে MLA, অনেকের IEE, এরকম অনেক ইয়ে আছে। যেমন এই যে আমরা হচ্ছে ভ্যানকুভার, এটা আমরা ইউজ করি, অনেক সময় এটা করি, এরকম আর কি। তো আমি সেটা লিখে দিলাম উইথ রেফারেন্সেস। আরো হচ্ছে লেটেস্ট 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 অ্যাপ্রিসিয়েটেবল, অর্থাৎ লেটেস্ট যে যেটাগুলো, যদি সে লেটেস্ট তথ্য দিতে পারে সেটা অ্যাপ্রিসিয়েটেবল। এখন দেখি ও কি করে। দেখেন, ও কিন্তু এই যে 2003 সালের গ্লোবাল ফুটপ্রিন্ট নেটওয়ার্ক থেকে একটা তথ্য এখানে আমাদের দিয়েছে। এটা 2023 সালের ওয়ার্ল্ড ব্যাংকের একটা ডেটা নিয়ে আসছে। হ্যাঁ, ও এখানে 2022 সালের UNES CAP এখান থেকে ডেটা নিয়েছে, যেহেতু লেটেস্ট বলেছি। তারপরে হচ্ছে রৌফ অ্যাটল 2020 সালে নিয়েছে। তার মানে কি, আমার জন্য ইজি হলো। এরপরে আমি যে কাজটা করব, শেষে যখন ও রেফারেন্স গুলো দেবে, আমি ওই রেফারেন্স ধরে এই পেপার গুলো ডাউনলোড করে নিব। নিয়ে প্রয়োজন হলে একটু আমি মিলিয়ে নিব যে আসলে যে ডেটাগুলো দিয়েছে ঠিক আছে কিনা। ঠিক আছে, একটু আমরা ওয়েট করি। এই রেফারেন্স গুলো আমরা এখন পেয়ে যাচ্ছি। সে প্রথমেই হচ্ছে আপনার আহমেদ থেকে নিয়েছে 2020 সালের, সেটা আমরা পাচ্ছি। তারপরে আহমেদ জেড, তারপর হচ্ছে বাদীপ, এইগুলো পাচ্ছি। তাহলে আমরা কি করব, এই যে এই লিঙ্কগুলোতে যখন আমরা ক্লিক করব, তখন অটোমেটিক্যালি আমরা ওই পেপারে ঢুকে যাব। ওই পেপারটা আমরা চাইলে ডাউনলোড করে নিতে পারি। ওকে, কিছু পেপার ডাউনলোড করা যাবে না, সেগুলো আমরা চাইলে কিছু ওয়ে আছে, টেকনিক আছে, আমি সেটা শিখিয়ে দিব সময় সাপেক্ষে। সো হোপফুলি বুঝতে পারছেন। তো এখন আমার মনে হয় যে
এইভাবে যদি আপনি ইন্ট্রোডাকশন লেখেন, প্রথম দিন আপনার ইন্ট্রোডাকশন হয়ে গেল, সেকেন্ড দিন আপনি লিখলেন ম্যাথোডোলজি, তারপর হচ্ছে থার্ড দিন লিখলেন আপনি রেজাল্ট, ফোর্থ দিন হচ্ছে ডিসকাশন, ফিফথ দিন কনক্লুশন। এটা 5 দিনে হয়ে যাবে আপনার যদি বেসিক ধারণাগুলো থাকে। সো এখানে মূল ভূমিকাটা রাখছে তাহলে কোনটা? মূল ভূমিকাটা রাখছে হচ্ছে গবেষণার বইটা। আমার এই ইনস্ট্রুমেন্টগুলো আপনাকে খুবই হেল্প করবে। আর 2 নম্বর যেটা, সেটা রাখছে হচ্ছে আপনার আপনার রিসার্চ প্রপোজালটা, অর্থাৎ রিসার্চ প্রপোজাল এবং বইটা থাকলে ইটস কোয়াইট পসিবল। হ্যাঁ, ওকে। আমার ক্লাসটা এটাই ছিল, আমি শুধু এটাই আপনাদের দেখাতে চাইছি যে আমরা কিভাবে সাইন্টিফিক্যালি কোনো আজে বাজে লেখা না, আমরা আমাদের প্রয়োজনীয় লেখাটা কিভাবে খুব ইজিলি লিখতে পারি। এবং এই লেখাটা আমরা হুবহু দিব না, এটাকে ডেফিনেটলি আমাদের মতো করে আমাদের ভাষায় আমরা চেঞ্জ করব। সেটা আপনি হিউম্যান রাইটিং বা কিছু কিছু সফটওয়্যার আছে, হোয়াট এভার ইট ইজ, আমি সাজেস্ট করি যে এটা নিজের ভাষায় লেখা, নিজের ভাষায় এটাকে চেঞ্জ করা। এটা আমার সাজেশন, যে আপনি নিজের মতো করে এটাকে গুছিয়ে লিখবেন, এটাকে নিজের মতো করে চেঞ্জ করবেন কিছুটা। এটা তো কারো কোনো কমেন্ট, কারো কোনো কথা থাকলে অ্যাপ্রিসিয়েট করবো আমি। আমার খুব বেশি আর সময় আমি দিব না, হোপফুলি। কারো কোনো কিছু বলার থাকলে আমাকে বলতে পারেন, আমি ওপেন করে দিচ্ছি। অবশ্যই নাম বলবেন, আপনার নাম, আপনি কোথায় পড়েন, স্যার আমি আপনার নাম, আমি উৎসব আমি উৎসব বড়ুয়া। আমার একটা প্রশ্ন হচ্ছে যে আপনার নাম, যদি আমি আপনি উৎসব কোথায়, বড়ুয়া আপনি কোথায় পড়েন সেটাও বলবেন, বা কি করেন জব করলে। আমি উৎসব বড়ুয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের 3য় বর্ষের শিক্ষার্থী। আমার ওকে। প্রশ্ন হচ্ছে যে আপনার এই স্টাইলে যদি আমি ইন্ট্রোডাকশনটা লিখি, হুম, তাহলে কি আমার লিটারেচার রিভিউটা করতে হবে? অর্থাৎ লিটারেচার রিভিউ আলাদা ফেরায় হুম, এনে ওটা কি লিখতে হবে? এখানে দেখেন, আহ, আরেকবার বলেন, আরেকটু স্পেসিফিক করে বলেন, আমি যেন বুঝতে পারি, আরেকবার। আমি অনেক পেপারে দেখছি যে মানে লিটারেচার রিভিউ থাকে না, আবার অনেক পেপারে দেখতেছি যে ইন্ট্রোডাকশনও থাকে, লিটারেচার রিভিউ থাকে। হুম, আর আপনার স্টাইলে যদি আমি ইন্ট্রোডাকশন লিখি, তাহলে কি আমার স্পেসিফিক ভাবে আবার লিটারেচার রিভিউর অপশনটা রাখতে হবে? হুম, না 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 না, মাস্টার্স এর পেপারগুলোতে যেটা হয়, শুনেন, লিটারেচার রিভিউটা আসলে ইন্ট্রোডাকশনের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে প্রফেসররা পছন্দ করে আমেরিকান স্টাইলে। তো আলাদা করে লিখতে পারেন। আপনার লিটারেচার রিভিউ যদি আপনি অনেক করেন, এখন আপনি পিএইচডির জন্য যদি কাজ করেন, সেক্ষেত্রে আপনার লিটারেচার রিভিউ, আপনি দেখা যাচ্ছে 30টা পেপার বা 40টা আপনি পেপার হচ্ছে অ্যানালাইসিস করছেন, সেক্ষেত্রে আপনার লিটারেচার রিভিউটা আলাদা করে লেখাই ভালো, কারণ আপনার তো পেপার প্রচুর, আপনি প্রচুর পড়ালেখা করেছেন, ঠিক আছে। বাট আপনি হয়তো 10টা 15টা বা 20টা পেপার আহ পড়েছেন, সেখান থেকে লিটারেচার রিভিউ লিখবেন, সেই ক্ষেত্রে ওকে, আপনি ইন্ট্রোডাকশনে লিখলেই ওকে। হোপফুলি আপনি So I অ্যান্সার। have a question, sir. হুম, হুম, প্লিজ। Sir, আমি হচ্ছে সাগর and আমি ন্যাশনাল ইউনিভার্সিটি পড়ছি, ফোর্থ ইয়ার, ডিপার্টমেন্ট আরেকটু অফ জোরে বলতে ইকোনমিক্স। হবে, সাগর, আরেকটু জোরে। হ্যাঁ স্যার, আমার নাম হচ্ছে সাগর, ন্যাশনাল ইউনিভার্সিটি, হুম, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স, ফোর্থ ইয়ার। ওকে, তো আমি হচ্ছে রেফারেন্সিং এর বিষয়ে বলছি যে জি, অনেক সময় চ্যাট জিপিটি অনেক সময় ভুল দেয় হুম, তথ্যগুলো। তো আমরা যখন এটা বিভিন্ন জার্নাল সাইটে খুঁজবো, হুম, খোঁজার পর যদি দেখি যে ওখান থেকে আমরা ডাউনলোড করতে পারতেছি না, বা এরকমও হুম, দেখায় যে আমি অনেক সময় রিসার্চ পেপার ডাউনলোড করতে গেছি, হুম, ওরা হুম, দেখাচ্ছে যে আপনি কোনো অর্গানাইজেশনের থ্রুতে ঢুকতে হবে বা অনেক কিছু চাচ্ছে, তো হুম, সেক্ষেত্রে হুম। আমরা ওখানে ইন করতে পারছি না, সেক্ষেত্রে আমরা কি করব? বেশ কিছু সফটওয়্যার আছে, হ্যাঁ, বেশ কিছু সফটওয়্যার আছে, দাঁড়ান। বেশ কিছু সফটওয়্যার আছে যেখানে আপনি হেল্প নিতে পারেন, আমি দেখাই। আপনি এই লিঙ্কগুলোতে সার্চ দেবেন, হ্যাঁ, এই 1 2 3 4 5, এই 5টাতে আপনি যখন ওয়েবসাইটে ঢুকবেন, আপনি ওই রিসার্চ পেপার লিখে সার্চ দিলে ওই রিসার্চ পেপারের ফাইন্ডিংস কি কি আলোচনা করেছে, কোর কথাগুলো কি, সেগুলো অনেক কিছুই পাবেন। বুঝতে পারছেন? মানে আপনি জি অনেক স্যার। সময় কি যে আপনার পেইড গুলোতে আপনি হয়তোবা পাবেন না, পেইড গুলো ডাউনলোড করতে পারবেন না, বাট আপনার কাজ চালানোর জন্য এই 5টা ওয়েবসাইট আপনাকে ফ্যান্টাস্টিক, এটা আপনাকে হেল্প করবে। ঠিক আছে। জি স্যার। স্যার, আরেকটা রিকোয়েস্ট আছে। হুম। স্যার, প্রত্যেক সপ্তাহে কমপক্ষে একটা করে ক্লাস নিলে ভালো হতো। আমার আমার শুনেন, আপনাদের ক্লাস, আমি জানি যে আপনাদের, হ্যাঁ, আপনাদেরও ভালো লাগে আমার সাথে ক্লাস করতে, এটা আমার ভালো লাগে, আমার সবচেয়ে ভালো লাগে আপনাদের ক্লাস নিতে, আপনাদের সাথে আড্ডা দিতে।
ট্রাস্ট মি, আমি যখন ক্লাস না নিই আমার খুব খারাপ লাগে। সো আমি সাফারার, বাট আমি অনেক সময় হয় কি আমার পার্সোনাল জব থাকে, আমার ফ্যামিলি থাকে। আমি তো ইনফ্যাক্ট আমার আইএলস এর ক্লাসগুলোও নিতে পারছি না। আমাকে পোলাপান 3-4 হাজার, 5 হাজার, 6 হাজার টাকা অ্যাডভান্স পাঠিয়ে রাখছে, বাট আমি ক্লাস কন্ডাক্ট করতে পারছি না, আমি আবার ফিরাই দিচ্ছি টাকা। অনেকে হয়তো বা আছেনও, আমার স্টুডেন্ট এখানেই আছেন যারা আসলে আমি পারতেছি না, সময়টা পাচ্ছি না, আমি টাকা ফেরাই দিচ্ছি। আমি জি আমি স্যার। পেইড ক্লাসই নেই নাই, আমি পেইড ক্লাস নিচ্ছি না এখন, ফ্রি ক্লাসটাই নিচ্ছি রাদার দেন, কারণ আমি আসলে সময়ই পাচ্ছি না। সো হোপফুলি এই প্রবলেমটা কেটে যাবে। আহ স্যার আরেকটা হোপফুলি জানার বিষয় হোপফুলি ছিল। আহ, স্যার আচ্ছা। সেটা হচ্ছে স্পেশালি আমি হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে, তো সেক্ষেত্রে আমি কোনো হচ্ছে রিসার্চ প্রজেক্ট বা কোনো কিছুতে অ্যাড হতে পারি না। তো এই ক্ষেত্রে আমি অনেক ইমেইল করি, তারপর হচ্ছে পাবলিক ইউনিভার্সিটির প্রফেসরদেরকে অনেক সময় অ্যাপ্রোচ করি ইমেইলে, কিন্তু হুম, আমি ওরকম কোনো রেসপন্স পাচ্ছি না কারোর কাছ থেকে। সেক্ষেত্রে যদি কিছু শুনেন, সাজেশন আপনি পাওয়া যেত। আপনাকে আমি বলি, আমি ফ্রি ক্লাসটা কন্ডাক্ট করতে নিব জন্য অনেক, অনেক না, একজন টিচার ফেসবুকে লেখালেখি করে, বেশ ভালো ছাত্রদের জ্ঞান দেয়, সে আমাকে কটাক্ষ করে অনেক কথা লিখছে জানেন। মানে আপনি সব মানে টিচারকে এক কাতারে ফেললে হবে না। মনে করেন আমি ফ্রি ক্লাস নিব রিসার্চের, সে জি লেখালেখি করতেছে যে অনেকের এই সেই পিএইচডি না করে নাকি ফ্রি ক্লাস নেওয়া উচিত না। মানে এই কথা, পিএইচডি তো এখন আপনি আমাকে, আমার অস্ট্রেলিয়াতে আমার প্রচুর ফ্রেন্ড আছে, আপনি কিছু টাকা পয়সা দিলে পিএইচডি, অস্ট্রেলিয়ান পিএইচডি পাবেন, বুঝছেন। তো হোয়াট এভার ইট ইজ, আমি মূল ব্যাপারটা বলছি যে সব টিচার একরকম হবে না, ভালো হবে না। টিচারদের মধ্যেও অনেক টাইপ আছে। সো হোপফুলি আপনি যখন ভালো একজন টিচার, কাইন্ড টিচারের হচ্ছে পাবেন, এটা চেঞ্জ হয়ে যাবে। আর কারো আসসালামু আলাইকুম। আর কারো কোশ্চেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম ভাই। আচ্ছা, স্বামী- বাকি সবাই মিউট করে ফেলেন, বাকি সবাই মিউট করে ফেলেন। হ্যাঁ, একজন শুধু যে বলবেন তার নাম, সে কোথায় জব করেন, এবং তারপরে। জি ভাই, আমি শাফিন বলছিলাম। আমি আমি হচ্ছে একটা রিয়েল এস্টেট কোম্পানিতে বর্তমানে জব করি। আমার বিএসসি হচ্ছে আইইউটি থেকে, আর মাস্টার্স আমি বর্তমানে বুয়েট থেকে করছি। আচ্ছা। আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে আমি যে চ্যাট জিপিটি বা ডিপসিক কে হুম, আমি 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 যদি দেই রিসার্চ হুম, প্রপোজাল বা যে ফরম্যাটটা হুম, আপনি বললেন, হুম, এখন এখানে আপনি বলেছেন যে কথাগুলোকে নিজের ভাষায় লিখতে। বাট হুম, আমার প্রশ্নটা হচ্ছে যে মানে চ্যাট জিপিটি বা ডিপসিকে যে কথাগুলো লেখা থাকবে, হুম, ওগুলো আমরা অ্যাকচুয়ালি কতটুকু চেঞ্জ করব? এটা আমার অ্যাকচুয়ালি কোয়েশ্চেন। আর আরেকটা জায়গায় আমি দেখেছিলাম যে এআই থেকে কোনো সাইটেশন বা রেফারেন্স জেনারেট করে দিলে হুম, ওটা অনেক ক্ষেত্রে সমস্যা করে। হুম, হুম, এই হুম। বিষয়ে যদি কাইন্ডলি একটু বলতেন। আহ, এই ক্ষেত্রে আমার সাজেশন যেটা, আপনি খুব চমৎকার প্রশ্ন করেছেন, কারণ প্রত্যেকটা প্রফেসর যে কাজটা করে, ওনাদের কাছে এই হচ্ছে প্লাগেরিজম চেক করার জন্য টুলসই আছে। সো তারা চেক করবে। সো এআই থেকে নিয়ে আপনি যদি একটা পেপার লেখেন, সেটা আসলে আপনার লাভটা কি? মানে আপনি একটা পেপার লিখলেন এআই থেকে নিয়ে, তাহলে তো আপনার কোনো ক্রিয়েটিভিটি শো করতে পারলেন না। আপনাকে যে কাজটা করতে হবে, আপনি আসলে কি লিখবেন, আপনি সেই আইডিয়াটা পেলেন, আপনি ওপেনিং হুকটাতে আপনি কি লিখবেন, সেটার একটা আপনাকে আইডিয়া দেওয়া হলো, আপনি এটাকে নিজের মতো করে লিখবেন প্রথম ব্যাপারটা। এটা আমার হচ্ছে পুরোটাই লেখার চেষ্টা করবেন। আমার সাজেশন, প্রত্যেকটা সেন্টেন্স আমি অলরেডি বলেছি। এবং দেখেন, আমি আপনাকে একটা কথা বলি, আমি যখন নিজে লিখবো, আমি কিন্তু অনেক ইউনিক আইডিয়া ইনক্লুড করতে পারবো, কিন্তু একটা এআই কিন্তু সাদামাটা কথা বলবে। সো আপনি নিজে প্রত্যেকটা সেন্টেন্স, আপনার তো রেডি ভাই, আপনার তো ইন্ট্রোডাকশনের জন্য মোটামুটি রেডি। আপনি একটা দিন দিলে পরে আপনার ইন্ট্রোডাকশনে পুরোটা আপনি আবার নিজের মতো করে ইউনিক ভাবে কিছুটা চেঞ্জ করে আপনি পারবেন। এটা আমরা সবাই জানি যে আপনি পারবেন। সেকেন্ড যে ব্যাপারটা, যে হ্যাঁ, আপনি সাইটেশন যেটা দেবেন, আমি আবার বলি, সেই সাইটেশনটাতে ডিরেক্ট অথবা ইনডিরেক্ট দুই ভাবে সাইটেশন বলা যায়। যেমন আপনার নামটা কি ভাইয়া, যিনি প্রশ্নটা করেছেন? আমার নাম শাফিন। শাফিন। এখন আমি দুই ভাবে করতে পারি, যে শাফিনের মতে, তারপরে আমি কোটেশন দিতে পারি, কোটেশনে শাফিনের কথাটাই লিখলাম। যখন আমি কোটেশন দিয়ে লিখবো এরকম শাফিনের মতে, তখন ডিরেক্ট সাইটেশন যেটা, এটাতে আসলে কথা কোনো বিকৃতি করা যায় না। কিন্তু চ্যাট জিপিটিতে তো আপনি বিশ্বাস করতে পারেন না, চ্যাট জিপিটি আপনার হয়তো বিকৃত বিকৃত করছে। সো ইনডিরেক্ট ওয়েতে, যে এই বিষয়ে এমনটা বলা হয়ে থাকে, বা এই বিষয়ে হচ্ছে এই কথাটা বলা হয়েছে ব্র্যাকেটে, ওই যেটা আপা স্টাইলে, যেমন এই যে ওয়ার্ল্ড ব্যাংক 2023, সেই ক্ষেত্রে হয় কি, আপনার যে লেখাটা
এটা আপনি হচ্ছে আমরা ডিরেক্ট ইংলিশে বোধহয় পড়েছি যে ডিরেক্ট আর ইনডিরেক্ট ওয়েতে, সো ইনডিরেক্ট ওয়েতে লিখলে এটা বেটার। সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনাটা কম। আর আসসালামু আলাইকুম ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল। আমি শেষ করি আরেকটা ব্যাপার যেটা সেটা হচ্ছে আপনি অবশ্যই প্রত্যেকটা পেপার যেটা রেফারেন্স দিচ্ছেন সেটা খুব প্রিসাইসলি, এবং প্রত্যেকটা পেপার আপনার হয়তো কয়টা 20টা পেপার, আপনি 20টা পেপার দেখতে 1 দিন লাগবে বা 2 দিন লাগবে, আপনি একটা পেপারের রিসার্চ পেপার পাবলিশ করবেন, আপনি 2টা দিন এক্সট্রা দিতে পারবেন না? অবশ্যই পারবেন, হোপফুলি বুঝতে পারছেন। ওকে, শাহিন, আর কোনো প্রশ্ন আছে শাহিনের? আমি বলি কি শাহিন। আমার ভাই আমার প্রশ্ন ছিল। শাহিন, ইজ ইট ওকে? আহ জি 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 জি। আচ্ছা, আরেকটা যেটা বিষয় বলতে চাচ্ছিলাম যে মানে আপনি বলেন যে ডিরেক্ট অথবা ইনডাইরেক্টলি হুম বলা যায়, আমি যদি ডিরেক্টলি বলি তাহলে সেই ক্ষেত্রে তো আমার টার্নিটিনে যে মানে এআই চেক হবে, ওখানে হুম তো এটা আমার মানে পার্সেন্টেজটা বেড়ে যাবে না? সমস্যা নেই, ওইটা সমস্যা হয় না, ওইটা সমস্যা হয় না। ওকে, থ্যাংক ইউ আপনাকে, আপনি ভালো প্রশ্ন জি করেছেন। জি, আসসালামু ভাই আলাইকুম ভাইয়া। সারোয়ার হোসেন বলতেছিলাম, সেটা বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে। বলেন। জি ভাই, আপনার হচ্ছে লাস্ট ক্লাসে বলছিলেন যে আপনার মানে কয়েকজন ফ্রেন্ড হচ্ছে পিএইচডি করতেছেন, যারা ওনার হচ্ছে হুম প্রতি মান্থে এবার রিসার্চ পেপার লিখতেছে, এরকম কিছু হুম বলছিলেন। হুম তো ওনারা হচ্ছে এই যে রিসার্চ পেপার গুলি লিখতেছেন, বা তাদের ডাটার সোর্সটা কি, আসলে সেকেন্ডারি ডাটা আমরা কিভাবে পাইতে পারি, ফাইন, বা চমৎকার কোশ্চেন। ডাটা গুলো হচ্ছে আমরা কিভাবে রিসার্চ মানে কিভাবে কালেক্ট করে, কিভাবে হচ্ছে দ্রুত গতিতে একটা রিসার্চ করতে পারি, মানে সেকেন্ডারি ডাটা কালেক্ট করে, মানে ডাটা সোর্স গুলো হচ্ছে আমি জানতে চাচ্ছিলাম। আচ্ছা, আমি যাচ্ছি, আহ, একটু সরাসরি যাচ্ছি। ডেটা সোর্স এটা আন্ডারে কি লিখেছি? হ্যাঁ, এখানে পাবো। আচ্ছা, প্রিভিউ প্রাইমারি শুধু ডেটা দিয়ে দেখি। ডেটা কালেকশন পার্ট 3-তে একটু ঘুরে আসি। ডেটাটা পঞ্চম অধ্যায়, রিসার্চ প্রপোজাল। ওকে, ডেটা কালেকশন। ডেটা কালেকশনে যদি আপনি যান, আপনি দেখতে পাবেন সেকেন্ডারি ডেটা নিয়ে এখানে কথা বলেছি। সরকারি আদমশুমারি, আমাদের প্রত্যেক বছরের শুমারি দেয়, এটা একটা বড় উৎস আমাদের বাংলাদেশের যে ডেটা। হ্যাঁ, আদমশুমারি এটা আমরা প্রত্যেক বছরেই আমরা হচ্ছে রাখি, এটা থেকে আমরা ডেটা নিতে পারি। সেকেন্ড, যেটা বিভিন্ন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের বার্ষিক রিপোর্ট, অ্যানুয়াল রিপোর্ট, ঠিক আছে। তারপরে যেটা ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ এবং ইউনাইটেড নেশনের ডেটাবেস থেকে, যেমন আমি বলি। তারপর মার্কেট রিসার্চ ফার্ম এবং অন্যান্য যে এনজিও, অন্যান্য সংস্থা। এখন সবচেয়ে আপনার আপনার ডেটা কিসের সাথে রিলেটেড সেটার উপরে, যেমন আমার ক্ষেত্রে আমি বলি, একটা মিনিট, পাশে কে যেন গান শুনছে, আমি একটু লক করি। ওকে, তো যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে, আমি যখন এই রিসার্চটা করলাম, আমার এই রিসার্চের সোর্স অফ ডেটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক ইন্ডেক্স। আপনি সার্চ দেন না, আপনি হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক ব্যাংক ডেটা সার্চ দেন, কি আসে? এই যে এখানে সার্চ দিলেই আপনি পেয়ে যাবেন ওয়ার্ল্ড ব্যাংকের প্রচুর ডেটা আছে। এখান থেকে আপনি আপনার দেশ ওয়াইজ আপনি ডাটা, এত ডেটা, এখানে হাজার হাজার ডেটা, আপনি হয়তোবা কয়েক লক্ষ বা কয়েক কোটি রিসার্চ পেপার এই ওয়ার্ল্ড ব্যাংকের ডেটা থেকে আপনি করতে পারবেন। ঠিক আছে, সো ডেটা সোর্সের কোনো সমস্যা নেই, ডেটা অ্যাভেলেবেল। ওয়ার্ল্ড ব্যাংকের হচ্ছে রিলায়েবল সোর্স। এখান থেকে আপনি একটু জাস্ট শিখে নেবেন গুগল করে বা ইউটিউবিং করে যে কিভাবে হচ্ছে ইয়ে করব। খুব ইজি, এই যে কান্ট্রি সিলেক্ট করা, কান্ট্রি সিলেক্ট করার পরে আপনি কোন ডেটাটা চাচ্ছেন সেই ডেটাটা আপনি এখানে হচ্ছে নেবেন। এই নিলাম, তারপরে আমি হচ্ছে তারপরের ইয়েতে যাব যে আমার এগ্রিগেটর কোনটা। খুব ইজি, খুব ইজি, এটার জন্য আসলে আলাদা করে সময় দেওয়ারও কোনো কারণ দেখি না, মানে এত ইজি জিনিসগুলো। সো আপনি এখান থেকেই পেতে পারেন। থ্যাংক ইউ আপনাকে। আর কারো কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ। হুম। ভাইয়া জি, নাম বলবেন, কোথায় আছেন বলবেন, এবং তারপরে আপনি আপনার প্রশ্নটা অবশ্যই করবেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ ওমর ফারুক শাকিল। আমি 4th ইয়ারে আছি, ত্রিপুলি ব্যাকগ্রাউন্ড থেকে। জি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে করতেছি। জি এখন আমি রিসার্চ ফিল্ডে বলতে গেলে একেবারে নিউবি। এখন আমার প্রথম কোশ্চেনটা হচ্ছে যে, দুইটাই কোশ্চেন। আমার প্রথম কোশ্চেনটা হচ্ছে যে, আমি রিসার্চ গ্যাপ বের করতে
একটা পেপার কি পূর্ণাঙ্গ রূপে এ টু জেড পড়বো, নাকি কোন সেগমেন্ট গুলো পড়লে আমি ইজিলি অল্প সময়ে গ্যাপটা বের করতে পারবো? আর আমার দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে যে